আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি অ্যাকাউন্টিং বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। আমরা ইজি অ্যাকাউন্টিং বইয়ে যেমন করে বইয়ের প্রতিটা সৃজনশীল, প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করেছি ভিডিও লেকচার আকারে, আমরা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদেরকে টাইপ আকারে তোমাদের সাথে আলোচনা করে তোমাদের সামনে উপস্থাপন করছি, যেটা তোমরা বইয়ে থাকা কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু আমাদের এই ক্লাসগুলো দেখতে পাচ্ছ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের হিসাব বিজ্ঞান এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের অধ্যায় 2 এর টাইপ 1 এর বেশ কিছু এমসিকিউ। আজকে আমরা ইজি অ্যাকাউন্টিং বইয়ের অধ্যায় 2 এর টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। আমাদের এই টাইপ 2 এর আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ। দেখো, একটা লেনদেন, এই লেনদেনটার কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আছে, ইন্ডিভিজুয়াল কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলতে পারি অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা, আর্থিক মূল্য বলতে পারি, দৃশ্যমান অদৃশ্যমানতা, ঐতিহাসিক মূল্য বা ঐতিহাসিক দাম বলতে পারি। আমরা এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলতে পারি দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, হিসাব সমীকরণের উপরে প্রভাব, এরকম বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের বইতে দেওয়া আছে। এবং আমরা আমাদের পাঠ্য বই, বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুলের প্রশ্ন, এগুলো অ্যাডজাস্ট করে আমরা কিন্তু টাইপ 1-এ 51 থেকে 69 পর্যন্ত সিরিয়ালে প্রশ্নগুলো রেখেছি। এবং আমরা এই নিশ্চয়তা তো তোমাদেরকে দিতে চাই যে তোমরা যদি এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়ো, ব্যাখ্যা সহ পড়ো, তাহলে কিন্তু তোমাদের কাছে এই টাইপ থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, তোমরা কিন্তু তার সব কিছুই উত্তর করতে পারবা। ওকে, আমরা চলে যাব সবার প্রথম প্রশ্ন নাম্বার 51। বলা আছে পেন্সিল ক্রয় কোন ধরনের হিসাবে অন্তর্ভুক্ত হবে। দেখো, পেন্সিল ক্রয় মনে রাখবা, আমরা কলম, তারপরে হচ্ছে পেন্সিল, কলম পেন্সিল, তারপর হচ্ছে কার্বন কাগজ, তারপর হচ্ছে পিন, ছোট ছোট যে জিনিসগুলা যেগুলোকে আমরা স্টেশনারি আইটেম বলি, ওইগুলো অন্তর্ভুক্ত হবে আমাদের মণিহারি হিসাবে। অ্যাকচুয়ালি এই মণিহারিরই ইংরেজি নাম হচ্ছে স্টেশনারি। তাহলে পেন্সিল ক্রয় এটাকে আমরা অন্তর্ভুক্ত করব মণিহারি হিসেবে। এরপরে দেখো প্রশ্ন নাম্বার 52-তে কি বলা আছে। বলা আছে কোন ঘটনাটি লেনদেন। ভাইয়া, আমরা তার আগের টাইপে খুব বিস্তারিত আলোচনা করেছিলাম যে কোনো একটা ঘটনা, তাকে যদি আমরা লেনদেন বলতে চাই তাহলে ওই ঘটনাকে দুইটা শর্ত পূরণ করতে হয়। নাম্বার 1 হচ্ছে ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হয়, ওই ঘটনাটা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। প্রভাবিত করে, তাই না? এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলতেছি, যদি কোনো একটা লেনদেন এই দুইটা শর্ত পূরণ করে ফেলতে পারে তাহলে আমরা তাকে লেনদেন বলবো। কোনো একটা ঘটনা সে যদি এই দুইটা শর্ত পূরণ করতে পারে তাহলে তাকে আমরা লেনদেন বলবো। যেমন তুমি দেখো, ক নম্বরে বলা আছে 30,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ দিছি, তার মানে আমি অর্ডার প্রদান করছি, তাই না? এই যে আমি যে অর্ডার দিলে কিন্তু সেটা আমার জন্য লেনদেন হবে না। অর্ডার দিলেই সেটা লেনদেন হয় না, তার কারণ এই ঘটনার ফলে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ। ভাইয়া, এইখানে আমি দুইটা হিসাবের পক্ষ বের করতে পারবো, একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব আর একটা হচ্ছে ক্রয় হিসাব, তাই না? আচ্ছা, এরপরে ব্যবসায়ের প্রয়োজনে 50,000 টাকার একটি ফ্রিজ ক্রয় সিদ্ধান্ত, এটাও আমার জন্য লেনদেন না। মালিকের ছেলের জন্য 15,000 টাকার গাড়ি ক্রয় সিদ্ধান্ত, এটাও কিন্তু লেনদেন না। তাহলে লেনদেন কোনটা? খ নাম্বারটা। কারণ খ নাম্বার লেনদেনের ফলে দেখো আমার হিসাব সমীকরণের প্রভাব পড়তেছে, 2 নাম্বার ঘটনার ফলে আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে। এই যে সকল ঘটনা আমার প্রতিষ্ঠানের হিসাব সমীকরণ বা আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করে, সেটাই কিন্তু আমাদের জন্য লেনদেন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে খ।
এরপরে ভাই আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 53তে বলা আছে লেনদেন বহির্ভূত ঘটনা কোনটি? লেনদেন বহির্ভূত ঘটনা, তার মানে এই প্রশ্নে আমাকে বলতে পারতো যে লেনদেন নয় কোনটি, লেনদেন বহির্ভূত ঘটনা কোনটি, এটা বলা মানে হচ্ছে লেনদেন নয় কোনটি, তাই না? দেখো ভাইয়া, ধারে 7,000 টাকার পণ্য বিক্রয়, তাহলে এই লেনদেনে কিন্তু আমার দুইটা পক্ষ পাওয়া যায়। একটা পক্ষের নাম হচ্ছে দেনাদার, আরেকটা একটার পক্ষের নাম হচ্ছে দেনাদার হিসাব, আরেকটা পক্ষের নাম হচ্ছে আমার বিক্রয় হিসাব, তাই না? দুইটা পক্ষ কিন্তু আমরা এখানে পাই। আসবাবপত্রের 5,000 টাকা অবচয় ধার্য করা হলো, এইখানে আমি দুইটা পক্ষ পাই, একটা হচ্ছে অবচয় হিসাব, আরেকটা হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব। আচ্ছা, কুঋণ সঞ্চিতি, এখানেও আমি দুইটা পক্ষ পাই। শুধুমাত্র দুইটা পক্ষ পাওয়া যায় না, পণ্য ক্রয়ের ফরমায়েশ, এই ফরমায়েশ শব্দটার মানে হচ্ছে অর্ডার দেয়া, এই ফরমায়েশ শব্দটার মানে কি? অর্ডার দেয়া, তাই না? তাহলে এই যে আমি যে অর্ডার দিচ্ছি, এটা কিন্তু আমার জন্য কোনো ধরনের কোনো লেনদেন না, তাই না? তাহলে লেনদেন বহির্ভূত ঘটনা অথবা লেনদেন নয়, যেভাবেই বলুক না কেন, আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে ঘ, 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ। আচ্ছা, আবার দেখো অবচয় নিয়ে একটা প্রশ্ন পাচ্ছি। দেখো, অবচয় হচ্ছে আমাদের এই পুরো হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় একটা হট টপিক বলতে পারো, অর্থাৎ এটা এমন একটা টপিক, এই টপিক থেকে আসলে প্রশ্ন আসবেই। দেখো, কোন ধরনের আর্থিক অবচয় কোন ধরনের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে? অভ্যন্তরীণ, তার কারণ আমরা জানি অবচয় একটা অভ্যন্তরীণ লেনদেন, অবচয় একটা অনগদ লেনদেন, অবচয় একটা অনগদ লেনদেন, তাই না? অবচয়ের মাধ্যমে কি হয় না, কোনো নগদ টাকার আদান প্রদান হয় না। অবচয় হচ্ছে কি একটা অদৃশ্যমান লেনদেন, তাই না? অদৃশ্যমান লেনদেন। অবচয় সম্পর্কে এই তিনটা কথা তোমাকে মুখস্থ রাখা লাগবেই। আমরা আমাদের এই ক্লাসেই আমরা বেশ কয়েকবার দেখবা অবচয় নিয়ে প্রশ্ন চলে আসবে ডিফারেন্ট ভাবে। আচ্ছা, তাহলে 54 পর্যন্ত আমরা বুঝলাম। 55 নাম্বার প্রশ্নে আমরা দেখি বলা আছে কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বোঝাবে, অর্থাৎ কোনটা আমার ব্যবসায়ের জন্য লেনদেন। দেখো, কিছু কিছু শব্দ আছে যেটা দেখলেই বোঝা যায় সেটা হচ্ছে লেনদেন নয়। লেনদেন নয় এমন শব্দগুলা কি কি ভাইয়া? দেখো, লেনদেন, লেনদেন নয়, লেনদেন নয়, এরকম শব্দগুলা কি কি ভাইয়া? লেনদেন নয় এমন শব্দ হচ্ছে, যেমন আমরা এখানে বলতে পারি লেনদেন নয়, এরকম শব্দের মধ্যে আমরা বলতে পারি ফরমায়েশ, ফরমায়েশ এই শব্দটা আসলে লেনদেন নয়। এরপরে আমরা বলতে পারি হচ্ছে নিয়োগ দেওয়া হলো, নিয়োগ দেওয়া হলো, তারপরে হচ্ছে চুক্তিবদ্ধ, চুক্তিবদ্ধ করা হলো বা চুক্তিবদ্ধ করা, এই টাইপের শব্দগুলো আমাদের জন্য আসলে লেনদেন না। এই টাইপের শব্দগুলো কি আমাদের জন্য লেনদেন নয়, এটা ইন্ডিকেট করে। দেখো তুমি এই যে ব্যবসায়ী হিসাব রক্ষক নিয়োগ, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয়ে চুক্তিবদ্ধ হওয়া, এগুলো আসলে একটা ঘটনা ঘটছে, এগুলোর ফলে আমি টাকা পয়সাও দেই নাই, এগুলোর ফলে আমি কি হয় নাই, আমার ব্যবসায়ের আর্থিক অবস্থা বা হিসাব সমীকরণটা কোনোভাবে পরিবর্তন বা প্রভাবিত হয়নি। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে ঘ, ধারে পণ্য বিক্রয়। কারণ এইখানে আমার দুইটা পক্ষ বের হয়, একটা হচ্ছে আমার ক্রয় হিসাব, একটা হচ্ছে কি আমার ক্রয় হিসাব, আরেকটা হচ্ছে আমার পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার অথবা প্রদেয় হিসাব। তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। প্রশ্ন নাম্বার 56 খুবই গুরুত্বপূর্ণ, কোনটি অভ্যন্তরীণ লেনদেন? সেটা হচ্ছে অবচয়। মনে রাখবা, অবচয়, অবলোপন, অবচয় এবং অবলোপন, এটা আমার জন্য অভ্যন্তরীণ লেনদেন, এটা আমার জন্য আন্ত লেনদেন, এটা আমার জন্য একটা অনগদ লেনদেন, এটা আমার জন্য কি একটা অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন, তাই না? আচ্ছা, 57 নম্বর প্রশ্নটা আমরা দেখব, বলেছে কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে? কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে? একটু বুঝি আমরা। ব্যাংকে জমা দান, এখানে যদি আমি দুইটা পক্ষ বের করতে চাই, ভাইয়া খেয়াল করো,
ব্যাংকে জমা দান, আমি যদি এই লেনদেনের দুইটা পক্ষ বের করতে চাই তাহলে আমি বলতে পারি ব্যাংকে জমা দেওয়ার ফলে আমার ব্যাংকের টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এজন্য আমরা বলতে পারি নগদান হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, এরপরে দেখো খ নাম্বারটা আমাদেরকে কি বলছে। খ নাম্বার আমাদেরকে বলছে আসবাবপত্র ক্রয়। তাহলে এইখানে আমি দুইটা পক্ষ কি পাই? আসবাবপত্র একটা সম্পদ, আসবাবপত্র ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্র নামের সম্পত্তি বাড়ছে এবং আসবাবপত্র নামের সম্পত্তি বাড়লে সেটাকে আমরা ডেবিট করে দেই। সেটাকে আমরা কি করে দেই? ডেবিট করে দেই। এবং এই আসবাবপত্র কেনার জন্য আমার নগদ টাকা খরচ হয়েছে, নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা যদি চলে যায় সেটাকে আমরা ক্রেডিট করে দেই, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলা আছে ভাইয়া, অপুর নিকট বিক্রয়। গ নাম্বারটা আমরা একটু দেখি। গ নাম্বারে কি বলছে? আমি বিক্রয় করেছি কার কাছে? অপুর নিকট। বাকিতে পণ্য বিক্রি করলে ভাইয়া, বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়, তাহলে দেনাদার যেহেতু নাম বলা আছে তার মানে দেনাদার অপু হিসাব হয়ে যাবে ডেবিট। যেহেতু আমরা পণ্যটা বিক্রয় করেছি তাহলে বিক্রয় হিসাব হয়ে যাবে আমাদের জন্য ক্রেডিট, তাই না? আচ্ছা, ঘ নম্বরে কি বলছে? পণ্য ক্রয়। এই ঘ নম্বরে কি বলছে? বলছে পণ্য ক্রয় ৯,০০০ টাকা, তাই না? আচ্ছা, ঘ নম্বরে আমি পণ্য ক্রয় করছি, ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে সেটাকে ডেবিট করতে হবে। নগদে পণ্য ক্রয় করার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাবকে আমার ক্রেডিট করতে হবে। দেখো আমি একদম পূর্ণাঙ্গভাবে কিন্তু বোঝাচ্ছি ভাইয়া। আমরা হিসাবের দুইটা পক্ষ বের করে নিলাম, এখন আমরা হিসাব সমীকরণের প্রভাবটা দেখি। দেখো ব্যাংক হিসাব একটা সম্পদ, সম্পত্তির পাশে ডেবিট সাইন দেওয়া আছে মানে সম্পত্তি বৃদ্ধি পাইছে, তার মানে এ বৃদ্ধি। আচ্ছা, নগদান একটা সম্পদ, সম্পত্তির পাশে ক্রেডিট সাইন দেওয়া আছে মানে আমার এ হ্রাস পাইছে, এ হ্রাস পাইছে। তার কারণ আমরা সবাই জানি সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট, তাই না? আচ্ছা, দেখো ভাই আসবাবপত্র একটা সম্পদ, সম্পদের পাশে ডেবিট চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার সম্পত্তির পরিমাণ বাড়ছে, এ বৃদ্ধি, তাই না? আচ্ছা, এরপরে দেখো নগদান হিসাব। নগদান হিসাব কি দেওয়া আছে ভাইয়া? ক্রেডিট দেওয়া আছে। নগদান হিসাব একটা সম্পদ, আমার সম্পত্তির পরিমাণ কমে গেছে, সম্পত্তি কমলে আমার কি করা লাগবে? এ হ্রাস করতে হবে, এ হ্রাস। এরপরে দেখো দেনাদার। দেনাদার এটাও একটা সম্পদ, সম্পত্তির পাশে আমার ডেবিট চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার সম্পত্তি বৃদ্ধি পাইছে, তাহলে আমরা বলতে পারি এ বৃদ্ধি। বিক্রয় এটা একটা আয়বাচক লেনদেন। আয়বাচক লেনদেনটা কি বলা আছে ভাইয়া? আয়বাচক লেনদেনটা যদি বৃদ্ধি পায়, আমি কি বলছিলাম যে মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। তাহলে বিক্রয় একটা আয়, আমার এখানে আয় বাড়ছে, এখানে আমার আয় বৃদ্ধি পাইছে এবং আয় বৃদ্ধি পাইলে অ্যাকচুয়ালি আমার মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে ওই বৃদ্ধি পাবে, তাই না? আমার কাছে জানতে চাইছে যে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কিভাবে, তাই না? এখন পর্যন্ত আমরা মালিকানা সত্ত্ব হ্রাস পাইনি। দেখো ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয় হিসাব ডেবিট হওয়া মানে হচ্ছে আমার ব্যয় বৃদ্ধি পাওয়া, এবং আমরা সবাই জানি যদি আমার ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় ও উত্তোলন বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? হ্রাস পায়। নগদান একটা সম্পদ, সম্পত্তির পাশে ক্রেডিট সাইন দেওয়া আছে, তার মানে আমার সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে, তাই না? তাহলে আমার প্রশ্নে যে জিজ্ঞাসা করেছিল যে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাচ্ছে, কোন জায়গায় গিয়ে হ্রাস পাচ্ছে ভাইয়া? ঘ নাম্বার লেনদেনটায় হ্রাস পাচ্ছে। তাইলে এই যে আমার পণ্য ক্রয়, এই পণ্য ক্রয় করার ফলেই কিন্তু আমার মালিকানা সত্ত্বের পরিমাণটা হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে গ নাম্বারের উত্তর কি? 57 নম্বরের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ, পণ্য ক্রয় ৯,০০০ টাকা। আচ্ছা, এরপরে আমরা আমাদের 58 নম্বর প্রশ্নটা দেখি কি বলা আছে। দেখো ভাইয়া, বলেছে কোনটি অদৃশ্যমান লেনদেন। ভাইয়া আমি কি বলছিলাম? অবচয় বা অবলোপন এটা হচ্ছে আমাদের অদৃশ্যমান লেনদেন, এটা হচ্ছে আমাদের আন্ত লেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন, বা এটা হচ্ছে আমাদের জন্য অনগদ লেনদেন, তাই না? অবচয় থেকে দেখো এই তিনটা লাইন থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা পাচ্ছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও কিন্তু আমরা
অনেক প্রশ্ন পাবো, তাই না? আসবাবপত্রের অবচয় কত টাকা? আসবাবপত্রের অবচয় 1000 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এর পরের প্রশ্নে আমরা যদি যাই, এর পরের প্রশ্নে দেখো কি বলা আছে। বলা আছে এখানে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন এই লেনদেনের ফলে। ভাইয়া, ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, আমরা এই লেনদেনটার হিসাবের দুটা পক্ষ বের করার চেষ্টা করি। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, তার মানে টাকাটা মালিক উত্তোলন করেছে, এটাকে আমরা বলবো হচ্ছে একটা উত্তোলন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে উত্তোলন হিসাব। আচ্ছা, আরেকটা হিসাব কি হইতে পারে এখানে ভাইয়া? আরেকটা হিসাব হচ্ছে, যেহেতু মালিক উত্তোলন করে নগদ টাকা নিয়ে গেছে, তার মানে আরেকটা হিসাব হচ্ছে আমাদের নগদান। আরেকটা হিসাব হচ্ছে আমাদের নগদান হিসাব। তাইলে এখানে আমরা হিসাবের দুইটা পক্ষ পাচ্ছি, একটা হচ্ছে উত্তোলন হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। আচ্ছা, এগুলোর প্রভাবটা কি হয় দেখো। আমার কাছ থেকে মালিক নগদ টাকা উত্তোলন করে নিয়ে গেছে, তার মানে আমার নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে গেছে। নগদ টাকা একটা সম্পদ, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি এ হ্রাস, অর্থাৎ আমার নগদ নামের সম্পত্তির পরিমাণটা কমে গেছে। আচ্ছা, এরপরে দেখো উত্তোলন হিসাব। উত্তোলন এবং উত্তোলন কি বৃদ্ধি পাইছে, মালিক উত্তোলন করার ফলে আমার ব্যবসায়ে উত্তোলনের পরিমাণটা বৃদ্ধি পাইছে। তাহলে মালিক যদি উত্তোলন করে, উত্তোলনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, আমরা আরো একটা কথা জানি, সেটা হচ্ছে ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে। তাহলে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্ব মানে ওই হ্রাস, ওই হ্রাস পাবে, তাই না? তাহলে আমরা এখানে একটা উপাদান পাচ্ছি, এই যে দেখো এ হ্রাস। আরেকটা উপাদান আমরা কি পাচ্ছি? ই উপাদানটা হ্রাস পাবে। তাহলে 1 ও 3 কোথায় আছে? আমাদের খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 60 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে ক্যাশ বাক্স হতে 10 টাকা ভিক্ষা দেওয়া হলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হবে? দেখো, ক্যাশ বাক্স থেকে যদি কোনো কারণে আমার টাকা চলে যায়, এর ফলে আমার নগদ টাকা কমে, তাই না? আচ্ছা, এর ফলে আমার নগদ টাকা কমবে এবং আমি এমন কোনো একটা খাতে খরচ করলাম যেটাতে আমি খুবই ইরেগুলার বেসিস খরচ করি, তো ওইটাকে আমরা বিবিধ খরচ হিসাবে লিখতে পারি। দেখো, ভিক্ষা তো আমি আর প্রতিদিন দিব না, দিলেও 10 টাকা 5 টাকা করে দিব, মাসে হয়তো বা 300 টাকা বা 400 টাকা হবে। তো এইটার জন্য আমার আলাদা করে একটা হিসাব খুলে রাখা একটা ঝামেলা। তো প্রতিষ্ঠানের যেই একদমই ছোট ছোট যেই খরচগুলো হয়, সেই খরচগুলোকে আমরা বিবিধ খরচ হিসাবে সেই খরচগুলোকে আমরা বিবিধ খরচ নামে লিপিবদ্ধ করি। আচ্ছা, তাহলে বিবিধ খরচ হিসাব, আর আমার কাছ থেকে যেহেতু নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব। বিবিধ খরচ হিসাব, আর যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব। বিবিধ খরচ এটা একটা ব্যয়, ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। আমরা কি জানি ভাইয়া? ব্যয় এবং উত্তোলনের পরিমাণ যদি বাড়ে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তাই না? তাহলে এখানে কি হবে? ওই হ্রাস পাবে, তাই না? আচ্ছা, এরপরে কি ভাইয়া? নগদান হিসাব। নগদান একটা সম্পদ, আমার ব্যবসায় সম্পত্তির পরিমাণটা কমে যাবে, তাই না? তাহলে হচ্ছে এর হ্রাস, তাই না? তাহলে ওই আর ওই এবং কোথায় আছে ভাইয়া? দেখো, এই যে গ নাম্বারটায়। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে গ। এরপরে আমাদের দেখতে হবে হচ্ছে 61 নাম্বার প্রশ্ন। বলা আছে দোকান থেকে ফেরার পথে হিসাব রক্ষক দুর্ঘটনায় আহত, এই ঘটনাটি কি হবে? এই ঘটনাটি লেনদেনের অন্তর্ভুক্ত হবে না। দেখো, ফেরার পথে তিনি দুর্ঘটনায় পড়েছেন, এতে করে কি অফিসের যেই টাকা তার কাছে ছিল ওইটা কেউ চুরি করে নিয়ে গেছে, এরকম কিছু হয়েছে? হয় নাই। অফিসের কোনো মালামালের কোনো ক্ষতি হয়েছে? হয় নাই। সোজা কথা, হিসাব রক্ষক দুর্ঘটনায় পড়ার ফলে এটা হিসাব রক্ষকের ব্যক্তিগত জীবনের একটা ঘটনা, এটার সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ,
তিনি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন, এই হিসাবে ব্যবসায়ের একটা সহমর্মিতা থাকতে পারে, তার প্রতি একটা কষ্টবোধ থাকতে পারে, বাট এটা তার একান্তই ব্যক্তিগত একটা জিনিস, এটা ব্যবসায়ের কোনো লেনদেনের অন্তর্ভুক্ত করার মতো বিষয় কিন্তু না। তাহলে উত্তর কি ভাইয়া? 61-র উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 62। 62তে বলা আছে কোন ঘটনাটি লেনদেন। ভাইয়া মনে রাখা লাগবে, লেনদেন হইতে গেলে দুইটা শর্ত। শর্ত নাম্বার 1 আর্থিক ঘটনা, শর্ত নাম্বার 1 কি? ওই লেনদেনটাকে অবশ্যই আর্থিক ঘটনা হইতে হবে, তাই না? এবং শর্ত নাম্বার 2 ওই আর্থিক ঘটনাটা অবশ্যই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। কি করবে? আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। দেখো, গুদাম থেকে 15,000 টাকার পণ্য শোরুমে আনা হইল, এর ফলে আমার কি হয় না, কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না, কারণ গুদামও আমার, ব্যবসা প্রতিষ্ঠান বা শোরুমও আমার, মালটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আনছি, স্টোরের ব্যালেন্স হয়তো বা কম বেশি হইতে পারে, বাট আর্থিক অবস্থার তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? তাহলে এইটা আমার জন্য লেনদেন নয়। আচ্ছা, এরপরে 15,000 টাকার একটি পণ্য বিক্রয়ের চুক্তি করা হলো, এটাও আমার জন্য লেনদেন নয়। মালিকের মেয়ের বিয়ের দিন তারিখ ধার্য করা হইল, এটাও তো আমার জন্য লেনদেন না। কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা, এইটা একটা লেনদেন, কারণ এটার দুইটা পক্ষ কি কি? একটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর কি? আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে এখানে দুইটা হিসাবের পক্ষ পাওয়া যাচ্ছে, এই লেনদেনটা আমার হিসাবের দুইটা পক্ষকে প্রভাবিত করতেছে, তাহলে এইটা আমার জন্য কি হবে? এটা আমার জন্য একটা লেনদেন হবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ নাম্বারটা। আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 63। 63 নাম্বার প্রশ্নে বলেছে জনাব শাহিন তার ব্যবসায় হতে 1,000 টাকা উত্তোলন করেছেন, এই ঘটনাটি লেনদেন হিসাবে গণ্য হওয়ার কারণ। দেখো, মালিক তিনি কি করেছেন? ব্যবসায় থেকে টাকা উত্তোলন করেছেন, মালিক ব্যবসায় থেকে টাকা উত্তোলন করেছেন, তাই না? এইটার ফলে আমি যদি হিসাবের দুইটা পক্ষ বের করতে চাই, দুইটা পক্ষ হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, আর কি? নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তো দুইটা পক্ষ পাচ্ছি, কি হয়েছে ভাইয়া? প্রথমত মালিক ব্যবসায় থেকে সুবিধা গ্রহণ করেছেন, মালিক ব্যবসায় থেকে সুবিধা গ্রহণ করলে সেটাকে আমরা বলি উত্তোলন। মালিক ব্যবসায় থেকে সুবিধা গ্রহণ করলে এটাকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন, তাই না? আচ্ছা, এরপরে কি ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে? না, ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করতো যখন মালিক মূলধন দিত, তখন ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, মালিক ব্যবসায় টাকা দেখ অথবা মালিক ব্যবসায় থেকে টাকা নিয়ে যাক, দুইটার ফলেই আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 অপশনে আছে হচ্ছে খ নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে আমাদের জন্য খ। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 64। বলা আছে ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সিদ্ধান্তে 1 লক্ষ টাকার যন্ত্রপাতির উপর 5,000 টাকার অবচয় ধার্য করা হলো, এরূপ লেনদেনকে কি বলা হয়? সোজা কথা আমাকে জিজ্ঞাসা করেছে, এই যে আমি অবচয় ধার্য করলাম, এই অবচয় এইটা আসলে আমার জন্য কোন ধরনের লেনদেন? আমি যে অবচয় ধার্য করলাম এটা আমার জন্য কেমন লেনদেন? প্রথম কথা, অবচয় একটা অদৃশ্যমান লেনদেন, কারণ অবচয়কে দেখা যায় না। অবচয় একটা আন্ত লেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন, তাই না? তাহলে উত্তর হচ্ছে 2 এবং 3। অবচয় দেখা যায় না, তো ভিজিবল বা দৃশ্যমান এটা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের গ নাম্বারটা। কি হবে? গ নাম্বারটা। ওকে, 65 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি ভাইয়া। প্রশ্ন নাম্বার 65-তে কি বলেছে? বলেছে নিচের কোনটির মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? নিচের কোনটির মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? ভাইয়া মনে রাখা লাগবে, আমার এই যে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান 4টা: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন।
মূলধন ও আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, মূলধন ও আয় কমলে মালিকানা সত্ত্ব কমবে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই যদি মূলধন ও আয় এই দুইটা জিনিস যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়, আবার যদি মূলধন ও আয় কমে যায় তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে। কথা কি বুঝাইতে পারছি? ব্যয় এবং উত্তোলনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি ব্যয় ও উত্তোলন বাড়ে, এই যদি ব্যয় ও উত্তোলন বাড়ে তাহলে আমার মালিকানা সত্ত্ব, উল্টা লিখছি, সরি, দেখো এই জায়গায় একটু উল্টা লিখে ফেলছি। যদি আমার আয় এবং মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়ে। আবার যদি ব্যয় ও মালিকানা সত্ত্ব এবং মূলধন এবং আয় যদি কমে তাহলে আমার মালিকানা সত্ত্ব কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? মূলধন ও আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, মূলধন ও আয় কমলে মালিকানা সত্ত্ব কমবে। আচ্ছা, ব্যয় আর উত্তোলনের ক্ষেত্রে নিয়ম কি? যদি এইটা বেড়ে যায় তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে, যদি এইটা কমে যায় তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, বাড়ে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা একটু খেয়াল করি, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটার সাথে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এটার কোনো সম্পর্ক নাই ব্যাংক থেকে ঋণ গ্রহণের ফলে। এই জায়গায় ব্যাংক থেকে ঋণ গ্রহণের ফলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে দুইটা পক্ষ পাই, একটা হচ্ছে নগদান, আরেকটা পাই হচ্ছে ঋণ হিসাব। একটা পাই নগদান, আরেকটা ঋণ হিসাব। তো এখানে আয়, ব্যয়, মূলধন, উত্তোলনের কোনো সম্পর্ক নাই। আসবাবপত্র ক্রয়, এখানে আমরা দুইটা পক্ষ পাই, একটা হচ্ছে আমার আসবাবপত্র হিসাব, আসবাবপত্র, আরেকটা পাই হচ্ছে আমি নগদান। আচ্ছা, মালিক কর্তৃক উত্তোলন, মালিক কর্তৃক মূলধন বিনিয়োগ, এখানে আমরা পাই হচ্ছে নগদান হিসাব আর পাই হচ্ছে মূলধন হিসাব, আর এইখানে আমরা পাই হচ্ছে উত্তোলন হিসাব। যেহেতু মালিক উত্তোলন করছে তাহলে আমরা পাই হচ্ছে উত্তোলন হিসাব আর পাই হচ্ছে আমরা নগদান হিসাব, তাই না? আচ্ছা, এখন 1 আর 2 মানে ক আর খ তো উত্তর হইতে পারে না, তাই না? আমার লাগবে কি? মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। ভাইয়া মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, মূলধন ও আয় বৃদ্ধি পাইলে বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, তো এটা হবে না। উত্তোলন, দেখো ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে, তাহলে এই যে এই লেনদেনটাই উত্তোলন বাড়ছে, তাহলে মালিক কর্তৃক উত্তোলন এই লেনদেনের ফলেই মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যায়। মালিক কর্তৃক উত্তোলন এই লেনদেনের ফলেই কি হয়? মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যায়, তাই না? তাহলে 65-র উত্তর কত? 65-র উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এরপরে আমরা 65-র পরে চলে যাব প্রশ্ন নাম্বার 66। দেখি 66 নাম্বার প্রশ্নে কি বলা আছে। ওকে, আমাদের 66 নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখব। বলেছে পাওনাদারকে 800 টাকা পরিশোধ করা হলে এটি একটি লেনদেন, এর কারণ এর দ্বারা কারবারের কি হয়েছে আমরা একটু দেখি। আমরা পাওনাদারকে পরিশোধ করছি, তার মানে পাওনাদার একটা দায় ছিল, আমার ব্যবসায়ে পাওনাদারের পরিমাণ কমে গেছে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার হিসাব কি হবে? পাওনাদার হিসাব ডেবিট হবে, তাই না? আচ্ছা, এরপরে কি হয়েছে ভাইয়া? পাওনাদারকে আমার নগদ টাকা পরিশোধ করতে হয়েছে, তাহলে আমার নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, এখন এখানে যদি আমি হিসাব সমীকরণের প্রভাবটার কথা চিন্তা করতে চাই তাহলে দেখো পাওনাদার এটা একটা দায়বাচক হিসাব, এটা একটা দায়বাচক হিসাব, দায়বাচক হিসাবের পাশে ডেবিট দেওয়া আছে মানে কি? দায় হ্রাস পাইছে, অর্থাৎ এল হ্রাস। নগদান এটা একটা সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাবের পাশে ক্রেডিট সাইন দেওয়া আছে, তার মানে সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে, তাহলে এ হ্রাস। তাহলে এই লেনদেনের ফলে আমার কি হইল? এই লেনদেনের ফলে আমার একবার দায়ের পরিমাণটা হ্রাস পাইছে, আরেকবার কি হয়েছে? আমার সম্পত্তির পরিমাণটা হ্রাস পাইছে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে ভাইয়া? 2 ও 3 আছে হচ্ছে আমাদের গ নাম্বারে, তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে গ। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 67। 67 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে নিচের কোনটির দ্বারা হিসাব সমীকরণের শুধু একটি উপাদান হ্রাস বা বৃদ্ধি পাবে? কোনটার দ্বারা, তাই না? হিসাবগুলো জানতে হবে ভাই, আমি বিস্তারিত বলবো।
তোমরা অনেকেই ক্লাসটা করে একটু বিরক্ত হইতে পারো, কিন্তু আমরা একদম বিস্তারিত আলোচনা করব। যারা এই জিনিসগুলো আগে থেকে বোঝো বা জানো তাদের হয় ক্লাসটি করতে হবে না, নয়তো তোমরা 2x বা 1.5x দিয়ে ক্লাসটা করতে পারো। যারা ক্লাসটা বুঝতে পারতেছো না, মানে যারা হচ্ছে এমনিতে হিসাব বিজ্ঞানে দুর্বল আছো, তাদের জন্য মূলত আমাদের ক্লাসটা ভাইয়া। সলিউশন ক্লাস মানেই কিন্তু দুর্বলদের জন্য, কারণ যারা সবল রয়েছে তারা তো বইয়ের মধ্যে এই জায়গাটায় এটার উত্তর পাবেই, এই জায়গাটায় এই প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। যারা সবল স্টুডেন্ট তারা উত্তর দেখলেই বুঝবে যে এটা এই কারণে হয়েছে। যারা দুর্বল তারাই কিন্তু ভিডিও ক্লাসটা দেখতে আসবে, তারাই কিন্তু ক্লাসটা করতে আসবে। তো তাদের জন্যই কিন্তু আমাদের ক্লাসটা নেওয়া। আচ্ছা, ধারে পণ্য ক্রয় ভাইয়া, আমি যদি ধারে পণ্য ক্রয় করি, এখানে হিসাব সমীকরণের মধ্যে কি কি আসবে ভাইয়া? মানে দুইটা হিসাবের মধ্যে কি কি আসবে? একটা আসবে হচ্ছে ক্রয় হিসাব, পণ্য ক্রয় করছি, ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আরেকটা আসবে কি, আমি যেহেতু ধারে পণ্য কিনছি তার মানে আরেকটা আসবে হচ্ছে পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব, পাওনাদার একটা দায়, দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাহলে কি হবে? পাওনাদার হিসাব ক্রেডিট হবে। ওকে, বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য বিতরণ এটা একটা বিজ্ঞাপন, তাহলে আমার এখানে কি হবে? বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন একটা ব্যয়, বিজ্ঞাপন নামের ব্যয়ের পরিমাণ বাড়বে। যেহেতু বিজ্ঞাপনের আমি ক্রয় দিছি, পণ্য দিছি, তাহলে ক্রয় হিসাব কি হবে? ক্রয় হিসাব একবার ক্রেডিট হয়ে যাবে, তাই না? আচ্ছা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার ফলে আমার এখানে কি হবে? একবার হচ্ছে আমার নগদ টাকা বাড়বে, নগদ না সরি ব্যাংকের টাকা বাড়বে, কারণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে ব্যাংকের টাকা বাড়ে। ব্যাংক হিসাব ডেবিট হবে, আর কি হবে ভাইয়া? ঋণ হিসাব ক্রেডিট হবে, ঋণ হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, এরপরে দেখো জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এই কি বলা আছে ভাই? দেখো তো, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, তাই না? আচ্ছা, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলে এটার দুইটা পক্ষ হবে হচ্ছে উত্তোলন হিসাব। আচ্ছা, সোজা করে লিখি আমরা এটা, উত্তোলন হিসাব ডেবিট, আর কি হবে? আর হচ্ছে আমাদের নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন আমরা হিসাব সমীকরণের প্রভাবগুলো দেখি। হ্যাঁ, প্রভাবগুলো দেখি। দেখো, ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব কমে, তাহলে ও ই হ্রাস পাবে, তাই না? ও ই হ্রাস। পাওনাদার একটা দায়, দায়ের পরিমাণ বাড়ছে, তাহলে এল বৃদ্ধি। বিজ্ঞাপন এটা একটা ব্যয়, ব্যয়ের পাশে ডেবিট চিহ্ন দেওয়া আছে, মানে আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে। আমরা সবাই জানি ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কি? হ্রাস পায়, তাহলে এখানে মালিকানা সত্ত্বটা হ্রাস পাবে। ক্রয় একটা ব্যয়, ক্রয়ের পাশে ক্রেডিট চিহ্ন দেওয়া আছে, মানে আমার ক্রয়ের পরিমাণটা হ্রাস পাইছে, কমে গেছে, ব্যয় কমে গেছে, ব্যয়ের পরিমাণ হ্রাস পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়, ও ই বৃদ্ধি। আচ্ছা, এরপরে দেখো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব এটা একটা সম্পদ, তার মানে এখানে কি হয়েছে? আমার নগদ নামের ব্যাংক নামের সম্পত্তি বাড়ছে, আর ঋণ নিচ্ছি, তার মানে এল নামের দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। ওকে, উত্তোলন এটা একটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তার মানে ও ই হ্রাস হবে, আর হচ্ছে নগদানের ফলে এ হ্রাস পাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো চারটা হিসাবেই আমি হিসাব সমীকরণের প্রভাব লিখলাম। লেখার পরে আমি শুধুমাত্র এই 68 নাম্বার প্রশ্নেই দেখতে পাচ্ছি যে এই লেনদেনেই আমার মালিকানা সত্ত্বে প্রভাব পড়ছে। একবার আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাইছে, আরেকবার আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইছে। আমাকে প্রশ্নে বলেছিল নিচের কোনটির দ্বারা হিসাব সমীকরণের শুধু একটি উপাদান হ্রাস বৃদ্ধি ঘটে? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এই গ নাম্বারটা, কারণ এই গ নাম্বারটার ফলেই আমার শুধুমাত্র একটা লেনদেন, একটা হিসাব মালিকানা সত্ত্বে একবার বাড়ছে, একবার কমছে। বোঝা গেছে কথাটা? ওকে, চলে আসবো প্রশ্ন নাম্বার 68। 68তে বলেছে কোনটি ব্যবসায়িক লেনদেন? দেখো, ফরমায়েশ, মৃত্যু, এগুলো কোনোটা কি না? এগুলো কোনোটা লেনদেন না। মালিকের ব্যক্তিগত অর্থ চুরি, এইটাও কি না? কোনো লেনদেন না। বিজ্ঞাপন বাবদ অর্থ প্রদান, এইটা লেনদেন, কারণ এই লেনদেনের দুইটা পক্ষ আমরা খুঁজে পাই, একটা হচ্ছে কি? বিজ্ঞাপন হিসাব, একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব, আরেকটা কি? আরেকটা হচ্ছে নগদান হিসাব। তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। ওকে, এরপরে আমরা চলে যাব 69। 69-এ বলেছে বাকিতে পণ্য বিক্রয় কোন জাতীয় লেনদেন? ভাইয়া, বাকিতে পণ্য বিক্রয় এটা অভ্যন্তরীণ লেনদেন না,
এটা একটা অদৃশ্যমান লেনদেন না, এটা তো দেখা যায়। নগদে না, আমাকে তো বলেই দিছে বাকিতে, এটা না। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা বাহ্যিক লেনদেন। নগদ পণ্য বিক্রয় বাকিতে, এটা কি একটা বাহ্যিক লেনদেন, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু খুব সুন্দরভাবে, খুবই সাবলীলভাবে আমরা পুরো টাইপ 2টা আলোচনা করেছি, দীর্ঘ সময় নিয়ে আমরা আলোচনা করেছি। আমার কাছে মনে হয় না যে এত দীর্ঘ আলোচনা করার পরে কারো এই টাইপের কোনো প্রশ্নে অসুবিধা থাকতে পারে। এরপরে যদি কোনো কারণে তোমার কোনো প্রশ্নে অসুবিধা মনে হয়, তোমরা সেটা আমাকে জানাতে পারো। এছাড়াও তোমরা যারা যারা এই বইটা এখনো সংগ্রহ করো নাই, তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ একটি অ্যাকাউন্টিং বই তোমাদের জন্য বের হয়েছে, যেটার নাম হচ্ছে ইজি অ্যাকাউন্টিং, যেটার সাথে তোমরা প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা সৃজনশীল, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের সাথে তোমরা আলাদা করে ভিডিও লেকচার ফ্রি পাচ্ছ। তুমি দেখবা প্রত্যেকটা প্রশ্নের শুরুতে এরকম একটা কিউআর কোড দেওয়া থাকবে তোমার বইতে, ওই কিউআর কোডটা স্ক্যান করলেই তোমার সামনে ক্লাসটি চলে আসবে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।